সম্মানিত ভিউয়ার্স, আজকে এমন কিছুই শুরু করতে যাচ্ছি যারা বাংলাদেশের দুষ্কৃতী এবং বাংলাদেশের শত্রু। এরা বাংলাদেশের জনগণের সাথে খেলা করে বাংলাদেশের জনগণকে বোকা বানিয়েছে। আজকে তাদের মুখোশ উন্মোচন করব। আসলে ব্যাপারটা অনেক সিক্রেট একটা ব্যাপার। চলুন আমার সাথে দেখতে থাকুন, তাহলে এই ভিডিওটি দেখলে আপনার ভিতরে জাগ্রত মানুষটি তখন কথা বলবে যে আসলে আমরা কাদেরকে এতদিন ভালো জেনেছি। চলুন শুরু করা যাক। তারপর আপনি যে আরেকটা কল দিয়ে বলছে তুমি জিএসআর বলছে কোন লাগে তাহলে। আসসালামু আলাইকুম। ইনফ্লুয়েন্সারের নামে দালালদের নিয়ে করা আমার আগের ভিডিও দেখে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কিভাবে এরা আফ্রিদি সত্যিকারের বাংলাদেশের দালাল। ইনফ্লুয়েন্সার কমিউনিটিকে জিম্মি করে রেখেছে। তবে এর বাইরেও উক্ত ভিডিওতে জাস্টিফিকেশনের জন্য কিছু তথ্য দেওয়া প্রয়োজন। মানুষের জানা উচিত কিভাবে আফ্রিদি সহ দালালরা তাদের কার্য সম্পাদন করে। প্রথমেই জানাবো হারুন আঙ্কেলের টুনটুনি ভাইরাল হওয়ার পর আফ্রিদি তার ডিলিট করতে কি ব্যবস্থা গ্রহণ করে। আমি যখন চট্টগ্রামে ছিলাম ওই টাইমে বেসিক্যালি আমাকে কল দেয় তো ওই আফ্রিদি অ্যান্ড কল দিয়ে হুট করে যখন হচ্ছে ওই যে হারুন আঙ্কেল বা হাউন আঙ্কেল, তো যখন তার হচ্ছে ওই যে ভিডিওটা ভাইরাল হয় ওই ভিডিওটা ফেসবুকে সব জায়গা থেকে রিমুভ করানোর জন্য আসলে বলে যে কত টাকা লাগবে, যত টাকা লাগুক এটা রিমুভ করতে হবে। সো এই ব্যাপারটা হচ্ছে আমি বলি যে মানে প্রথমে অবাক হয়ে গেছি, বাট আসলে তো বুঝতে দেওয়ার কোনো স্কোপ নাই। So, টাকা আমি দিয়ে একটু যদি surprise সবকিছু নিয়ে হতো, বললাম, ঠিক আছে আপনি 10 মিনিট পর তাহলে call দেন, সোনার আমি বাংলাদেশ ঠিক আছে কিন্তু আজকে স্বাধীন হতো না। যখন 10 মিনিট পর কল দেয় তখন আমি টাকার আমার কাছে team বিক্রি member হয়ে দুজন যেত। ছিল সাথে লাউড স্পিকারে, আর আমরা পুরো জিনিসটা আসলে কভার করে রাখি, রেকর্ড করে রাখি যাতে পরবর্তীতে এটা নিয়ে কোনো ইনসিডেন্ট না হয়। হ্যাঁ ভাই, হ্যাঁ কথা বললাম ওরা বললো যে ভাই এটা পসিবল হবে না, কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে, তো অনেকে রাইট ম্যানেজারে আছে, সো এতগুলো ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না। মানে মানে ফেসবুক থেকে 90% রিমুভ করলেও হয় ভাই পসিবল। এখন আসলে পসিবল হবে না, ওরা এটাই বললো যে ভাই মানা করে দেন, এটা পসিবল হবে না এভাবে। তাই জি ভাই। দেখছেন ব্যাপারটা? দেখি ড্রাইভে যাচ্ছে না। হ্যাঁ, ড্রাইভ, টেলিগ্রাম গ্রুপ, ইভেন অনেক ওয়েবসাইট। আচ্ছা আমার সিআইডি থেকেও ফোন দিছিল, আমাদের Possible হাওড়া হবে। জেলায় টুনটুনিটা বলছি যে রক্ষা করার আমি তো জন্য ঢাকার বাইরে, এখানে নেটওয়ার্কের অবস্থা কিভাবে বাজে, অ্যান্ড কি করে সেকেন্ড থিং হচ্ছে কথা বললো যে এটা আসলে ওইভাবে পসিবল না। সোশ্যাল মিডিয়াতে আফ্রিদিকে নিয়ে কেউ কোনো কথা বললে তার সঙ্গে কি ব্যবহার করা হয়, কে কে তাকে ফোন দিয়ে কি কি হুমকি দেয় সে বিষয়ে জানা উচিত। Sure. তুমি আফ্রিদিকে নিয়ে একটা পোস্ট দিয়েছো, এটা আমি কোনো আফ্রিদি বা কারো করে কোনো পোস্ট করি নাই। আমি একটা পোস্ট করছি, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে। ওইটা করে দরকার নেই, ওই পোস্টটা রাখার দরকার নেই। ওইটা একটা ঝামেলা তৈরি হবে। তুমি মতো করে আন্দোলনের পক্ষে বা ওদের কোনো পোস্ট দাও, ব্যক্তি হিসেবে এরকম দুষ্ট বিশেষ কি করে দেব না, তাতে কিছু জায়গায় ঝামেলা হচ্ছে বা না, দেখো যে আমার ফোন তো আসছে, এটা পাচ্ছি না নিশ্চয়ই আমার ফোন আসছে, মানে কি একটা জায়গায় কনসার্ন হচ্ছে। আন্দোলন সংগ্রামের প্রতি তো অনেকেই আছে, কাউকে তো আর বলা হচ্ছে না, নিশ্চয়ই তোমাকে একটা পোস্টের জন্য বলা হচ্ছে। তোমার বিষয়টা বলছি আমি ওদের বলে দিচ্ছি, ওইদিকে বলে দিচ্ছি আমি। হ্যাঁ, তো তোমার এই পোস্ট রাখতে দরকার নেই, এটা রাখার দরকার নেই। অন্য অন্য আমি ওদের বলে দিচ্ছি, ওরা যেন তোমাকে ডিস্টার্ব না করে বা কোনো ইয়ে না করে। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে। আর যেহেতু আমি সাইবার নিয়ে কাজ করি, আর আমি একটা নিজের একজন প্রোগ্রামার, ব্যক্তিগতভাবে আমি প্রোগ্রামিং এর মানুষ, যারা প্রোগ্রামিং বা প্রোগ্রামিং নিয়েই আমার বেড়ে ওঠা। তাই হোক, এখন তো পুলিশের কাজ করি, পুলিশের আমি ডেপুটি কমিশনার। আন্দোলন চলাকালীন সময় অসংখ্য ইনফ্লুয়েন্সারের উপর নানাভাবে হুমকি ধামকি চালায় আফ্রিদি সহ সোহেল সুবন। ইনফ্লুয়েন্সাররা আন্দোলনের সময় কি অবস্থা ছিল সে বিষয়ে জানা প্রয়োজন। আমার ব্যাপারটা শুনেন, আমি ভাই 15 জুলাই মালয়েশিয়া থেকে আইছি ভাই, 15 তারিখ এয়ারপোর্ট থেকে নামার গাড়িতে ওঠার সাথে সাথে দেখি এদেরকে কিন্তু আমরাই সেলিব্রিটি বানিয়েছি। গাড়ির ভিতরে বইয়েই ভাই আমি জানতে আমরা পেলাম মানুষ চিনতে ভুল করেছি। রাত্রেবেলা এরা মানুষ নামে পশু হয়ে গেছে টাকার জন্য। বাসায় আইতে নাইতে আমার সবাই ছাত্রলীগের যে ছাত্রাম সভাপতি ভাই, হ্যাঁ ফোন দিচ্ছে উত্তরের সভাপতি রে, উত্তরের বাসা হচ্ছে আমার ভবন, আমার বাসা হচ্ছে ভাই গণভবনকে সাইড বললি পরে আমার বাসা। আচ্ছা। একটা রাজনৈতিক এরিয়ার মধ্যে গিয়ে যে তোমার অবস্থা গেছে, এই ফেস আর কেউ করে না। আচ্ছা ঠিক আছে, ফোন দিছি, ফোন দেওয়ার পর আমি বলছি ভাই আমি ছাত্রদের পাশে, আপনাদের সাথে হয়তো ভালো সম্পর্ক আমার, কিন্তু আমি ছাত্রদের পাশে, আমি ছাত্রদের সাথে হয়ে কাজ করি, হ্যাঁ মানে ছাত্রদের পাশে, আমি ছাত্রদের পাশে থাকি। আচ্ছা ঠিক আছে, এরপরের দিন 17 তারিখ আরেকটা পোস্ট দিছি, 16 তারিখ একটা পোস্ট দিছি, আর 17 তারিখ আমি একটা কাজ করছি কি ভাই, ওই যে ঝামেলাটা 17 তারিখ মানুষজন আহত বেশি বেশি স্টুডেন্টস। তো আমার অ্যাকাউন্টের মধ্যে মানে আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মানে 3 লাখ 3.5 লাখ টাকার মতো আছিল। আমি করছি কি পোস্ট দিছি, যারা আর্থিক
এটার জন্য আমার পেজে মেসেজ এসে ভাই 1 লাখ। পেজের মাঝখানে 10 জনের টিম বসেছি ভাই, তাতে কেউ ফেক না হয়। তারপরে 10 জনের টিম বসে প্রত্যেকজনের ভিডিও কল, তারপরে ফোনে ফোন দিয়া ওদেরকে টাকা, মানে প্রত্যেক জেলায় যে ভাই পানি খাবারের টাকা ছাত্রদের জন্য, হাসপাতালের বিল, কারো গায়ে রাবার বুলেট লাগছে, এই বিল আমি সব মিলাই একটা টাকা 2.5 লাখ টাকার মতো একটা টাকা ভাই, মানে 7 ঘন্টার মধ্যে আমি এটা পাঠাইছি প্রত্যেকটা বিকাশ অ্যাকাউন্টে। এগুলো আমি আমার পোস্টের স্ক্রিনশটে আমি আমার পোস্টে দিয়েছি, মানে কমেন্টের পোস্টে দিয়েছি। এটা আমি ভালো করছি না, কিন্তু ভাই এই পোস্ট দেওয়ার পরে শুরু হয়েছে আমার লগে খেলা ভাই। এই পোস্টে আমার সবচেয়ে বেশি খেলা শুরু করে দিচ্ছে। এই পোস্ট দেওয়ার সাথে সাথে আমার ভাই আপনার এনটিএমস এর চিফ যে জিয়া, যে প্লেনে খাইছে, ওখান থেকে ফোন আসছে ভাই। হ্যাঁ, কারণ ইলেকশনের আগে আমি স্বীকার করি ভাই, ইলেকশনের আগে বাংলাদেশের প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার, আমি নিজে সহ ওই একটা প্রমোশন ভিডিওর কাজ করছে ইলেকশনের আগে। আমি করছি ভাই 300 ফিট রাস্তাটা, মানে 300 ফিট রাস্তাটা করছে না নতুন হেলিপ্যাড ইয়ারা 6 লেন 14 লেনের রাস্তার একটা ভিডিও করছি ভাই। আফ্রিদি মেট্রো রেল করছে, মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ভাই এখানে এমন কেউ নাই ভাই। আফ্রিদি পুরোটা হোস্ট করতেছে। আমি কইছি আমার প্লিজ রিকোয়েস্ট স্টেজে বলেও রাখিস না। আমি আর তাশরিফ ভাই করছি কি পলাই গেছি কি একটা সিঁড়ির চিপায়। তাশরিফ ভাই ভাই ভাইয়া তুই একটু ম্যানেজ করে আয়, আমি এনতে চাই এটা, ঠিক আছে ভাই? আমি ভাই একটু টুকছি ভাই, আফ্রিদির চোখ আমার উপরে তো ওখানে পড়ছে, কারণ ওই জায়গায় মানে টেগেল দেওয়ার মতো আমি একমাত্র, তুই একটু কিছু বলে যা তাড়াতাড়ি আয়। আর ভাই এই জায়গায় সব কন্টেন্ট ক্রিয়েটর সব আমার দিকে এমনি চাইয়া তালি মারতাছে, ফ্রি না পাইলে ভাই আমি না পাইলে স্টেজের উপরে আমি যে জেলায় যাই বাইক চালাই, এই রাস্তাঘাট এমন ছিল না, এই রাস্তা ভাই আমি আমি স্বীকার করি ভাই, রাস্তাঘাট এমন ছিল না, রাস্তাঘাটটাও কি হয়েছে এতটুকু কইয়াই ভাই আমি ওখানে গেছি গা। এরপরে ভাই মানে এরপরের ঘটনা, মানে আমি তো বাইরে গেছি সাথে সাথে তাশরিফের 10 মিনিটের মাথায় আমি বেরিয়ে গেছি। যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই সবাই ভাই সরকারি লোকজনই ভাই মদ, বড় বড় বিয়ার, হ্যাঁ হাবিজা, আমি জীবন ভাই মদ খাই না ভাই, এই জিনিস দিছে আমি বেঁচে গেছি গা ভাই। আমি জানি আমি অনেক কিছু চাইছি ভাই, তুমি মিস করলা, পার্টি মিস করলা, আমি ভাই আমি এটি করি না, আমি এতে যাইও না। মানে ভাই কন্টেন্ট ক্রিয়েটর বাদ নাই কেউ নাই, বাংলাদেশের সব, শুধু অলমোস্ট ঢাকা না ভাই, চট্টগ্রাম থেকে শুরু করে সব, এটা কেউ অস্বীকার করতে পারবো না। এখন যারা মানে ফেসবুকে যে পোস্ট দিতেছে, তার ভিডিওর সামনে হিরো আসতেছে, ওরাও টাকা খাইছে, কত টাকা খাইছে। তো আমি ওইখান থেকে বাইরে আসার পরে এই মানে এই ঘটনার পরে আমার ফাইনালকে ফোন দিছে ভাই, মানে সারোয়ার নাকি জানি একটু নাম, মানে তারপরে তার 17 তারিখের সাথে সাথে 18 তারিখ আমি আন্দোলনে গেছি। আমি 18 তারিখে আন্দোলনে গেছি, মানে বিরুদ্ধে যাইয়া, মানে তখন তো ভাই আমরা তো জানি না যে আওয়ামী লীগ কেমনে টাইম পাঠবে বা কিছু না, তাও আমি এই সাহস নিয়ে বিরুদ্ধে যাইয়া আমি 27 নম্বরে যাই ভাই প্রতিষ্ঠা করছি। আমার 3টা ছবি আছে ভাই। তারপরে মানে বাসায় আসার সাথে সাথে আমার ফোনে ফোন দিছে ভাই ওই সোলেমান শুকর। কিন্তু আমি একটা কাজ করছি কি, মানে 15-16 পর থেকে আমি আন্দোলন নাম্বার সব মানে সব রিজেক্ট, কোনো ফোন আমি ধরি না। ফোন দেখছি লাস্টে পর 13 না কি নাম্বার, আচ্ছা ঠিক আছে। তারপর একটা মেসেজ আসছে, প্লিজ ফাইট কল ব্যাক, ইটস আর্জেন্ট রিগার্ডস সোলেমান শুকর। ওই মেসেজ থেকে আমি সাথে সাথে মেসেজ করে উত্তর ডিলিট করে দিচ্ছি ভাই, কারণ আমি কিচ্ছু দেখি নাই, মানে আমি ওদের অপরে করতে যেতেছি না। আমার কথা হয়েছে এটা ভাই, আমি এই জায়গায় কোনো ফেস হবো না, কোনো কিছু না, আমি পড়তেছি, তাও আমি ভাই ভয় পাইনি। এটা কিন্তু এরকম না, মানে আমি কি চিন্তা, আমার ছবি কিন্তু ভাই পোস্ট কিন্তু নেট অফ হওয়া পর্যন্ত 18 তারিখ আমি ছবিটা পোস্ট করবো কি করবো না এটা নিয়ে খুব টেনশন। তারপর আমি খুব বলা ঘন্টা বললাম দরকার নেই ছবিটা পোস্ট করা, একটু দাঁড়া। এরপর শুরু হইলো আফ্রিদির চাপ। আমারে মানে ও আসতে উদ্দেশ্যে আসতে ভাই 19 তারিখ, আমি যখন জানি ও যখন এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্ট থেকে বাইরে হয়, ওখানে একজন আমার কাছে ভাই আপনি এখন দেশে ঢুকতেছে। আমি তো প্রত্যেকজনের খবর নিতেছি কে কোন জায়গায়, মাঝখানে রাফসান ফোন দিচ্ছে আমার, ভাইয়া ফোন আসছে তোমার কাছে, আমি তো ওই ফোন তো 2-3টে আসছে, লাস্ট আমি কই তোমার লাস্ট ফোন কার আসছে তো শুকর কইছে আমার ভিডিও বানাইতে। আমি কই আমি এটা দিচ্ছি, আমি রাফসানে বললাম রাফসান এটা দিতে যাও না, এটা দেশ বিরোধী ভিডিও, দেশ বিরোধী ভিডিও যাওয়া যাবে না। না না আমি যাবো না, দেশ বিরোধী পসিবল, কিন্তু আমার কি কোনো আছে, আমার কি মারবে, আমার নামে মামলা চলছে, আমাকে কি উঠাই দিতে হবে। রাফসান কামাকামি করতেছে, ওর মা সাইড দিয়ে কথা বলতেছে। আমি বলছি তুই টেনশন না, তুই একটা সেফ জোনে চলে যা, মানে দূর থেকে প্রচেষ্টা কর যাতে মানুষজন মানে ইয়া না করে, মানে টাচ না করতে পারে কেউ, এরকম ভাবে। সেম ঘটনা আমি সাথে সাথে কাশিফ ভাইয়ের ফোন দিলাম, কাশিফ ভাই কিন্তু আমার বাসার নিচে আসছে ভাই রাতের বাজে 1টা বাজে, কাশিফের বাসা নিচে গেছে 1টা বাজে, হাইয়েস্ট। কাশিফ ভাই তখন বুঝছে ভাই আমি একটু শেষ করে ধরে আমি বলতেছি, আচ্ছা ঠিক আছে ভাই। কাশিফ ভাই মিটিং করছে প্রায় 1 ঘন্টার মতো বাসার নিচে। কাশিফ ভাই যে স্ট্যাটাসটা লিখছে না ভাই কালকে, সব সত্যি কথা। তারপর এরপরের দিন প্ল্যান করলাম কি আইমান আছে ভাই, আমাদের যে মার্কেটিং দেয় না, লেজিট তো আমাদের একটা ম্যাচ, ও
ও আমাদের স্পন্সরশিপ আরমান টারমান সবাই আমাদের দেখে বললো ভাই আপনি আসেন মিরপুর, আমরা একটা মিটিং করি। তারপরে আমরা বলে আমি কাশিফ ভাই আর আয়মান আর আমার তিনটে বলে মানে ওই মিরপুরের বাসার নিচে রাখছি। রাখার পরে বলতেছি ভাই এই ঘটনা কাশিফ ভাইয়ের স্ক্রিপ্ট। আমি বলছি ভাই এই ভিডিও বানানো সম্ভব না, ইম্পসিবল। আর আমি ভাই এখান থেকে নাই, আমি পালাই যাচ্ছি ভাই, পালাইয়া পৌঁছেছি ধরা খাইতে ভাই আমি জানি। আর ভাই আয়নাগর তো বাংলাদেশের মানুষ নতুন দেখছে ভাই, আয়নাগর আমি আরো আগে জানি, আয়নাগরটা আসি এটা আমি অনেক আগে রিসার্চ করছি ভাই, বহুত এই ঘটনা ঘটতে গেছে। তো আমি বলছি ভাই আমি আয়নাগরে যেতে পারি, এই জন্য আমি যাই করাই, আমি আর পারবো না। কাশিফ ভাই এমনি বলেছিল আসলে কি করিস না, আমি তাহলে একটু লুকাই। লুকাই কাশিফ ভাই বাসায় ছিল, আমিও বাসায় ছিলাম না, আমি 14 দিন বাসায় আছি, স্বাধীন অনেক পরে বাসায় ছিলাম। আর ভাই আমার ভাই আমার আম্মু আমার টেনশনে অসুস্থ। আমি খালি বলছি যে আমার বাসা বাড়িতে যাতে কিছু না হয়, আমার মনে সমস্যা নেই, খালি আমার একটাই ইয়া ছিল ভাই যে আমার বাসা বাড়িতে কিছু না হয়। আওয়ামী লীগের সব মানুষের লোকে আমার ছবি, হ্যাঁ সব মানি ভাই, সব কিছু মানি, কিন্তু আমি জীবন হচ্ছে আওয়ামী লীগ থেকে এক থেকে খাইছি বা এই জিনিস এইটাও না। তার মাঝখানে যখন আমি পালাই আছি তখন তো আফ্রিদি বাংলাদেশের মানে কন্টেন্ট ক্রিয়েটরদের রিলিজ দিতেছে, আমি পালাই আছি, কাশিফ ভাই পালাই আছি, সবাই পালাই আছে। ভাই ও আমার ভরপুর বলছে, ও আমি জানি ও কি ও এই জায়গায় কট্টা খাইছে, কোন জায়গায় ও কট্টা খাইছে, ও পোস্ট দেয় নাই ফার্স্ট অফ অল, ও বিদেশ থাকা সত্ত্বেও পোস্ট দেয় নাই, ও মানুষের চাপটা সহ্য না করতে পারে। ও 19 তারিখ দেশে আসছে, 19 তারিখ আমারে যখন মানে দুবাই থেকে যারা উঠেই দেয় আমারে ফোন দিয়ে সাথে সাথে বলছে ভাই আফ্রিদি বাংলাদেশের নাই ভাই আরবির সাথে মিটিংয়ে বসবে। আমি তখন একটা রিপ্লাই দিছি, আচ্ছা ও যদি মিটিং এ বসে তাহলে আমার ধরাই দিব। আমি জানি ভাই আমারই ধরাই দিব, কারণ আমার অনেক কথাবার্তা ভুলে গেছে অলরেডি, ধরাই দিব। আমি আচ্ছা ঠিক আছে আমি তাইলে একটা জায়গায় যাই, মানে ওর ফোন না পাচ্ছি বিয়া করি, তাও ভাই আমি ওর ফোন ধরছি ভাই 2-3 বার। মানে আমি যখন মানে আমি দেশে বেরিয়ে গেছি, আমি দেশে বেরিয়ে গেছি ভাই, এগুলো সমস্যা আমি লাল রঙের প্রোফাইল পিকচার একটা টাইম আসলো না ভাই, সবার রেড পিকচার, আমি রেড পিকচার দিয়েছি, আমি রেড পিকচার দিচ্ছি। তারপরে আরেকটা কল, তো তুই কি পাগল হয়ে গেছস, পাগল হয়ে গেছস। আমি তো কেন, আমি ছাত্রদের সাথে আছি, কিন্তু এই সময় এটা সম্ভব না আমার এইসব করা বা এই পোস্ট ডিলিট করা। ভাই একটা পোস্ট ডিলিট করে দিতাম তাহলে মনে করেন যে আপনি মতো আমার এখন এই সিচুয়েশনটা হচ্ছে, এই সিচুয়েশনটা এখন ক্রিয়েট হচ্ছে, আমি পোস্ট সব ডিলিট করে দিতাম। আমি সব পোস্ট রাখছি ভাই, যত আছে 15 থেকে এখন পর্যন্ত সব পোস্ট রাখছি। ও ভাই মিরপুর স্মৃতি চত্বরে স্বাধীনতা টাওয়ার নামে একটা বিল্ডিং আছে ভাই, আমি আমার তো ভাই বাংলাদেশের আমার এরকম ভাই এরকম একটা জিনিস, আমার বাইক নিয়ে এমন একটা ক্ষমতা, আমি প্রত্যেক এলাকায় ভাই মানে বাংলাদেশের ইসিবি চত্বরের স্বাধীনতা টাওয়ার নামে একটা বিল্ডিং আছে ভাই, 5 তলা অফিস। যখন আমরা ওই পিএমওর কাজ সবচেয়ে বেশি ওইখান থেকে হয়, ওইখান থেকে যখন আমরা ওই ইলেকশন লাগে তখন ওই অফিসে আমি গেছিলাম। আফ্রিদির গাড়ি ও ড্রাইভার রবি এবং নিচে ছিল, ওখানে সরকারি গাড়ি ছিল প্রায় 10 থেকে 15টা, আমার টিমমেট অনেক, মানে ও ইসিবি চত্বর বাসা রাতের 1টা বাজে ওই জায়গায় সবাই মিটিং করতেছে। ওখানে তন্ময় ভাই ছিল, তারপর মনে করেন পলক ছিল, তারপর যে আফ্রিদিরা, তারপর সেনাপ্রধান আরবির কিছু লোকজন ছিল, কারণ আরবি দ্বারাই পরিচালিত হয় ভাই। শেখ হাসিনার পিছনে যে একটা গার্ড থাকে ভাই, আপনি জানেন ওই কি জানেন নাম বক্কর নাকি জানি না, দেখবেন শেখ হাসিনা ব্যাগ টেক নিয়ে সবসময় থাকে, এই লোকটার নাম জানেন ভাই? তো ভাই হ্যারি গোপন অফিস হয়ে যাবে, হ্যারি গোপন অফিস। এখান থেকে যত আপনার মিডিয়া টিডিয়া আদিসারি পুরো আওয়ামী লীগের মিডিয়া সেল, আওয়ামী লীগের একটা মিডিয়া সেল, এখান থেকে সব অফিসের সব ডিটেলস, কোন কালারের শাড়ি পরবে, কেমনে রং হবে, এই জিনিসটা এখান থেকে হয়। ও এইসব কট খাওয়ার কারণে ওদের কাছে গেছে, যাওয়ার পরে এই ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছে। আমি ওই মিটিং এ যাই নাই, যে মিটিংটা হয়েছে ওই মিটিং এ আমি যাই নাই। ওই মিটিং এ সবার সামনে হয়তো কয়েকজনের সামনে আমার ফোন দেখি সিফাত ছিল, ওই হেজি ছিল ফোন দিছে কি আমি তোকে ইন করতেছি এই ভিডিওতে, মানে সবার সামনে ভাই। আমি বলছি হ্যাঁ 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 ওকে ওকে কর, আমি কিন্তু সবার সামনে ইন করতেছি তোকে, আমি কিন্তু জানি তুই আমার সাথে আওয়ামী লীগের সাথে, হ্যাঁ 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 ওকে 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 ঠিক আছে, এতটুকু শেষ। এরপরে রাতের ভিডিও থেকে আবার ফোন, তুই কি আওয়ামী লীগ খরচ করিত তখন তো ভাই স্বাধীন হয়ে গেছে, ভালো করে বল কিন্তু তুই কি খরচ না? আমি বলছি হ্যাঁ হ্যাঁ করি, শেষ ভাই, এখানেও শেষ। এরপরে ভাই যখন লাস্টের আগের দিন সে পিএমও অফিস থেকে এসে এনটিএমসির অফিস, মানে যে প্রাইম মিনিস্টারের কার্যালয়ের অপোজিটে সবার আগে দেশ বিল্ডিংটা লেখা, জিয়া তার বসে, মানে যে ডিজি, তার সামনে জায়গা সে পৌঁছে। ভাই আমার একটা ভাই আছে রাজীব, সে সাবেক কাউন্সিলর ছিল, 18-র একটা ইয়াতে জেলের কাহিনীতে সে জেলে চলে গেছে, 22-এর পিছিয়ে সারা পাইছে, 23-এ সারা পাইছে, সাবেক মানে যে সাবেক, এ ওই ডিজিরে দিয়া রাজীব ভাইয়ের ফোন দিয়েছে,
রাজীব ভাইরে ফোন দিয়েছে, তোমার ছোট ভাই এইসব করতেছে, এগুলা কি, এগুলো বন্ধ করতে বলো, এইসব জিনিস ঠিক না, ওরে কিন্তু ধরে ফেলবো। রাজীব ভাই সত্যি কথা আমার একটা কথা বলে, আমি বলছি ভাই আমার ফোন দিচ্ছে, তোর ব্যাপারে একটা ফোন আসছিল, বলছে ভাই আমি ছাত্রদের পাশে আছি, ঠিক আছে ছাত্রদের পাশে থাক, আমি এতটুকু কেটে গেছি। আপনারা আওয়ামী লীগ আপনার কাছে, আমার আন্দোলন আমার কাছে, আমার ছাত্র আমার কাছে, ভাই আমার ভিডিও কি আওয়ামী লীগের নেতারা দেয়? এটা কি সম্ভব? আমার এবার তো সময়ই নাই, আমার ছাত্ররা দেয়, পোলাপান দেয়, মানে অডিয়েন্স হচ্ছে আমার ইয়াং জেনারেশন, কিন্তু রাজনীতি পোলাপান দেখে যারা বন্ধু বান্ধব থাকতে পারে, যারা ছাত্রলীগ করতে ওগুলো কি বড় আমার মেসেজ, মামা এগুলো কি করতেছো? আমি বলছি ভাই তখন ভালো সময়, তখন খারাপ সময়, এই জায়গায় তো বিষয়টা এমন না, গুল্লি চালাইছো, গুল্লির বিপরীতে আমি পোস্ট দিছি, আমি লাল মোবাইল পিকচার দিছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার এতটুকু যাদের সাথে আমার কথা করা বুঝছে চুপ হয়ে গেছে, আর কিছু কয় নাই আমার। তারপর আপনি যে আরেকটা কল দিয়ে করছে, তুমি জিএসআর বলছে কল্লা একটা লেখ, যেটা আপনি ভিডিওতে করছেন যে কল্লা একটা লেখ, এই কথাটা শুনছে আপনার হেজি জানে পিয়াল আরাফাত জানে। হ্যাঁ ভাই, আমি কোনোদিন মানে আপনার লগে আমার কথা বা আমি আজ পর্যন্ত ভাই কারণ লেগে কোনো নিয়ে খারাপ কথা বলি না, বা ওই যে আফ্রিদি যা করে মানে কারো কথা রেকর্ড করে নাই, আমি আজ পর্যন্ত ভাই জীবনে এই রেকর্ডে ভাই আমার লগে যতজন ব্যক্তির কথা হয়েছে আমি কথা জীবন রেকর্ড করি না। ফার্স্ট অফ অল এটা আমার একটা জিনিস, আমি সব ডিলিট করে দেই, আমি কিচ্ছু রাখি না, কিন্তু আমার ইয়াও না করে, আমি চাই না ভাই আমার ফোন তো একই দেহ আমি কারণ প্রাইভেসি নষ্ট করলে জীবন, এটা ভাই আমি মানে অন্যরকম ভাই, আমি এটা কারোর সাথে যা কথা হয় আমি এটা বলি না। যখন আমি এইসব ট্র্যাকে ফাইসে গেছি, আমাদের একটা গ্রুপ চ্যাট আছে, পাশিফ ভাই, আমি, নিয়ন, মানে আমরা অন্য সেক্টর, আর যারা ভিডিও বানাইবো ওরা অন্য সেক্টর, মানে হোয়াটসঅ্যাপে গ্রুপ হচ্ছে, এসব কাজ করবো না, হ্যাঁ আমরা এসব কাজ করবো না, আমরা এসবের পক্ষে নাই। এখন ভাই বিষয়গুলা আমরা পোস্ট করি নাই। ফার্স্ট অফ অল এই যে তাসির নেশন ভাই কোনো আজকে ভিডিও বানাইবো না, কেমন না আমার নাম আফ্রিদির লোকে তার সাথে ভাইয়ের ভালো সম্পর্ক, ও মানে ইয়ারেও করছে, রশিদকেও করছে আফ্রিদি, আর এস ফাইভে ধরস না কেন, ওর লগে তো ছাত্রলীগের বহুত খোলাপা, 18 না 17 বছর এই আওয়ামী লীগ ক্ষমতায়, 18 বছরে কি আমার লোক স্কুল করতে ছাত্রলীগে যায় নাই? এই জায়গায় পিকপাসানের লেখা হইলেও তো আমি, এরপর আমরা কন্টেন্ট ক্রিয়েটর সবাই ওই আওয়ামী লীগের ওই ভিডিও বানাইছি, টাকা তো কেউ লয় নাই ভাই, আর টাকা তো ভয় কেউ লয় নাই, কেন চাইবে ওদের টাকা? আওয়ামী লীগ কোনোদিন টাকা দিছে? তারা টাকা পদে মানে টাকা পাইছে, মানে ওরা টাকা ধান্দা করছে, কেমনে টাকা ধান্দা করে ভাই এই ব্যাপারটাও জানে, যে ওরা করতে করতে টাকা 1000 কোটি টাকা করতে লুট হয়, এই ব্যাপারও আমি জানি না সত্যি কথা। এই তো কথা, আমি যে একটা মিটিং হয়েছে, মিটিং এ যে টাকা দিছে ভাই, এই টাকার ব্যাপার বুঝা সবাই কিন্তু টাকা খাইয়া লেগেছে, এটা তো জানেন কি বলছে, আমার এলাকার যে মেয়েটাকে কাটা শুনে ওইটা আপনি লোক একটু মাঝখানে মিশছে, রাকিব হোসেন আছে না ভাই, রাকিব হোসেনের লোকের থাকতে মেহেদি পিচ্ছিটা, ওইটা রাকিবের লোকের ঝামেলার পরে আপনি একটু ইয়ে ছিল, ওরেও 30,000 চাইছে, আমি তো তোরেও 30,000 টাকা দিছে, তোরা আনছোস 30,000 টাকা পাইছে, একজন 1 লাখ টাকা কেউ পাইছে। শান্তির রহমান আমি মানে আমি ওইখান থেকে এত পরিমাণ কনফিউজ হয়ে গেছি, শান্তির রহমানের দেখলাম আন্দোলনে চিল্লাইতেছে, শান্তির রহমানের আমার কাছে একটা ভিডিও আছে ভিতর থেকেই, যে শান্তির রহমান বসে আছে মানে মিটিং এ, আমার মাথা আসলে ক্যাচ করেই না, আমি কি হইতাছে, মানে ওরা কি পরে পোল্টে নিবে। এসব প্রমাণের বাইরেও একাধিক নারী ঘটিত ব্যাপার রয়েছে। সুলেমান সুপন এবং আফ্রিদির বিরুদ্ধে একাধিক নারী এই বিষয়ে কথা বলতেও রাজি হয়েছে, কিন্তু কাউকে আমি পার্সোনালি অ্যাটাক করতে চাচ্ছি না, কারণ বিষয়টা জাতীয় পর্যায়ে। আমরা জালিম সরকারের পতন চেয়েছি এবং আমরা পেরেছি। আমি আশা করছি ইন্টারনেট মাফিয়াদেরকেও আমরা শক্ত হাতে দমন করতে পারবো। এখন সময় সংঘবদ্ধ থাকার। এবার বলি, এই আফ্রিদির মতো আর হচ্ছে ওর বাপের মতো যদি দালালি বাংলাদেশে থাকে, বাংলাদেশটা ধ্বংস এরাই করতে পারে। এদের মতো কিছু কিছু দালালের জন্য আজকে বাংলাদেশটার এই দশা হয়েছে। বাংলাদেশে 16টা বছর ধরে মানুষ নির্যাতিত হয়েছিল, যখন মানুষ এক হয়ে মাঠে নামছে তখনও তারা এই আন্দোলনের বিপক্ষে ছিল। এখন তারা যতই দাবি করুক না কেন যে আমরা আন্দোলনের পক্ষে ছিলাম বা ছিলাম না, এমন কিছুই করতে পারবো না। আমাদের কাছে যতটুকু ইনফরমেশন এসেছে আমরা তা দেখাতে আপনাদের সক্ষম হয়েছি। তার সে ভয়ানক কিছু এরা করেছে যা আমাদের আজও অজানা। এরা হচ্ছে হাসিনার 1 নাম্বার দালাল। এরা টাকার জন্য সব কিছু করতে পারে, তাই এদেরকে চিহ্নিত করে রাখুন। এদেরকে ক্ষমা করার কোনো অধিকার কারো নাই। এদেরকে ক্ষমা করা যায় না। এরা জাতির সাথে যা করেছে এদের সাথে ক্ষমা করা যায় না। কিভাবে এদের ক্ষমা করা যায়?
আজকে আমার ভাই মরেছে, বোন মরেছে, কত লাঞ্ছিত হইতে হয়েছে মানুষকে, সাধারণ জনগণ রাস্তায় নেমেছে। এরপরে আর দেশটা যখন স্বাধীন হয়েছে তখন আমরা এদের থেকে মুখ ফিরিয়ে নিব, এটাই স্বাভাবিক। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন যদি আপনার ভালো লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।